যদি কখনো কোনো কাজ করতে হয় বা কাউকে দিয়ে করাতে হয়, সবার আগে একটা প্ল্যানিং করা ভীষণ প্রয়োজন পড়ে। আর প্ল্যানিং বলতে বিশেষ করে কাকে দিয়ে কাজ করানো হবে, কিভাবে কাজ করানো হবে, কে কোন কোন কাজগুলো কত সুন্দরভাবে এবং ভালোভাবে সেই কাজগুলো করতে পারে, এই সমস্ত প্ল্যানিং কিন্তু আগে করা প্রয়োজন। তারপরে নিজে সেই কাজে কতটা ইনভলভ হতে পারবে বা নিজে সেই কাজটাকে কতটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেগুলোও কিন্তু চিন্তাভাবনা করা ভীষণ প্রয়োজন পড়ে। নমস্কার বন্ধুরা, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। অনেকেই আমার থেকে বারবার একটা প্রশ্ন করেছেন যে আমি আমার এই নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ কাদের দিয়ে করিয়েছি আর ডিজাইনার কে ছিল। ডিজাইনার ছিলাম আমি নিজে, আর ইন্টেরিয়রের কাজের জন্য আমি দায়িত্ব দিয়েছিলাম পবন কুমার শর্মাকে, মানে পবনজিকে। কার্পেন্টার ছিল রাজু অধিকারী। পবনজি এবং রাজুর নাম্বার আমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। আর ডিজাইনার যেহেতু আমি নিজে ছিলাম, সেই জন্য আমি প্রত্যেক দিন আমার নিজের কাজের পরে কিছুটা সময় বেছে নিতাম কিভাবে ইন্টেরিয়রের ডিজাইনটা হবে সেই চিন্তা করবার জন্য এবং একটা ড্রয়িং তৈরি করবার জন্য। প্রথমেই আমি একটা ড্রয়িং তৈরি করে নিই যে আমার কিচেনটা কিভাবে তৈরি করা হবে। তারপর আমি ইউটিলিটি এরিয়াটাকে কিভাবে তৈরি করব সেটা সম্পর্কে ভেবে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম প্রত্যেকটা রুমকে আমি কিভাবে ডিজাইন করব, ফল সিলিং কিভাবে করব এবং আমার যে ঠাকুরের জায়গাটা আছে, মানে ঠাকুর ঘর যেটা আছে, সেটাকে আমি কিভাবে ডিজাইন করব এবং আমার লিভিং এবং ডাইনিং এরিয়াটাকে কিভাবে ডিজাইন করব। পুরো একটা প্ল্যান আমি আগে থাকতে তৈরি করে নিয়ে তারপরে পবনজির সাথে আলোচনা করে সমস্ত কাজ শুরু করেছিলাম। যেহেতু আমাকে প্রত্যেক দিন সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যেই নতুন ফ্ল্যাটে আসতে হতো, সেই জন্য আমি প্রত্যেক দিন ভোর 4টে থেকে 4:30টার মধ্যে উঠে আগে নিজেদের রান্না বান্নাটা করে নিতাম। তবে ছেলে যেহেতু কলেজ যেত সেই সময়, তাই ছেলের কলেজের টিফিনটাও তো করতে হবে, সেটাও করতাম। আবার কুকিং চ্যানেলের শুটিংটাও কিন্তু থাকতো। এছাড়া আদার্স কাজকর্ম তো থেকেই যেত, যেমন জামা কাপড় কাচা, জামা কাপড় তোলা, বাজার করা, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। কিন্তু এক্সট্রা কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমার নতুন বাড়ির সমস্ত কিছু ডিজাইনিংয়ের কাজকর্ম এবং সেগুলোকে দেখভাল করা। শুধু যে দেখভাল করা তেমনটা কিন্তু নয়, জিনিসগুলো কোথা থেকে কিনে আনা হবে আর প্রত্যেকটা জিনিস চয়েস করাও কিন্তু আমারই কাজ ছিল। মাঝে মধ্যে অবশ্য ছেলেকে সাথে করে নিয়ে যেতাম, তবে সব সময় রুবানকে যেহেতু সাথে পেতাম না, এক এক সময় নিজেও যেতাম। আবার ভিডিও কল করে সুমিত এবং রুবানের সাথে একটু কনসাল্ট করে নিয়ে তারপরে আমি সমস্ত কিছু নিজে ডিসাইড করতাম। প্রত্যেকেরই প্রত্যেক দিন কাজকর্ম করার একটা আলাদা রুটিন থাকে। আমারও কিন্তু একই রকম একটা আলাদা রুটিন ছিল, কিন্তু যখন আমি আমার এই ইন্টেরিয়রের কাজগুলো শুরু করাই, সেই সময় আমার রুটিনটা সম্পূর্ণ বদলে যায়। আপনারা হয়তো জানেন যে আমি ভোরবেলা থেকে উঠেই কাজ করতে একটু বেশি পছন্দ করি, কারণ এর আগে যখন আমি ব্লগ বানাতাম আপনারা দেখতেন যে আমি ভোর 4টে থেকে ব্লগ শুরু করতাম। আসলে ঘুমটা একটু কম হয় আমার, তাই সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার কারণে সকাল থেকেই কাজটা শুরু করে ফেলতাম। আর সেই জন্য এই বাড়িতে যখন আমি ইন্টেরিয়রের কাজ শুরু করি আমার কোনো রকম সমস্যা হতো না। সকাল 4টে থেকে রাত্রির 12টা পর্যন্ত অনায়াসে কাজ করে ফেলতাম। আমি মনে করি যে কোনো কাজ করার আগে
সেই কাজটাকে আগে ভালোবাসতে হবে আর কাজটাকে আগে ভালো করে বুঝে নিতে হবে। কাজ যদি না ভালোবাসা যায়, না বোঝা যায়, তাহলে সেই কাজ করে কখনোই আনন্দ পাওয়া যায় না। আর কাজ করে যদি আনন্দই না পেলাম, তাহলে তো রাগারাগি, অশান্তি, ঝগড়াঝাটি তৈরি হতেই থাকে। একটা বড় হোক বা ছোট, যে কোনো কাজ করতে গেলে যদি রাগারাগি, অশান্তি বা ঝগড়াঝাটি করা হয়, তাহলে দেখবেন আরও যেন মন খারাপ হয়। সেখানে যদি কাজটাকে ভালোবেসে আনন্দ করে করা যায়, তাহলে দেখবেন অনেক বড় শান্তি পাওয়া যায়। আমি চেষ্টা করতাম সবসময় আনন্দ করে কাজ করবার। এখনও যখন আমি সমস্ত কাজকর্ম করি, খুব আনন্দ করে হাসি মুখে কাজ করবার চেষ্টা করি। মাঝে মধ্যে কি রাগ হয় না? অবশ্যই হয়, কিন্তু সেই রাগটাকে কমানোর জন্য চেষ্টা করি গান শুনতে বা কারোর সাথে গল্প করতে বা একটু নিজের মতন সময় কাটাতে। নিজের মতন সময় কাটানো বলতে আমি চেষ্টা করি কিছু বই পড়তে বা কিছু গল্প পড়তে। গল্প পড়লে দেখেছি অনেক সময় মনটা ভালো হয়ে যায়। আবার আমার একটু বেশি ভালো লাগে গান শুনতে। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি ভজন চালিয়ে দিই বা আমার গণেশ বন্দনা বা গণেশ মন্ত্র চালিয়ে দিই। তখন দেখেছি আমার মনটা যেন বড্ড বেশি ফুরফুরে হয়ে যায়। আর সেই ফুরফুরে মন নিয়ে সারাদিন অনেক আনন্দ করে কাজ করতে পারি। এই এনার্জিটুকু যদি সারাদিনে আমরা নিয়ে নিতে পারি, তাহলে সেই এনার্জি নিয়ে আমরা সারাটা দিন কাজ করতে পারি। এক সময় অবশ্য এগুলো করতেও যেন একঘেয়ে লাগে। আর এই একঘেয়েমি কাটাতে আমি মাঝে মধ্যে বেরিয়ে পড়ি মার্কেটিং করতে। মার্কেটিং অবশ্য করি না, একটু জিনিসপত্র ঘুরে ঘিরে দেখে আসি, সেটাতেই যেন আমার মন শান্তি হয়ে যায়। এইভাবে চেষ্টা করি নিজেকে সমস্ত কিছুর মধ্যে একটা অন্যরকম অনুভূতি এবং অন্যরকম আনন্দ, ভালোবাসা দিয়ে দিন কাটানোর। আমার এই ডাইনিং চেয়ার টেবিলটা আমি কিনেছিলাম মাইকেল নগরের রয়্যাল রোড থেকে। ভীষণ সুন্দর কালেকশান রয়্যাল রোডের। ওখানে যে কটা ফার্নিচার আমি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে। আর এই রয়্যাল ওকের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই রয়্যাল ওকে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পারেন। আর আমি চাঁদনি চকের ন্যাশনাল ওয়ালপেপার থেকে সবসময় ওয়ালপেপার পারচেস করি। ওনাদের ব্যবহারও যেমন ভালো, ওনাদের জিনিসপত্রও কিন্তু ভীষণ ভালো। আমার পুরনো ফ্ল্যাট 4 বছর হয়ে গেছে, ওখানে আমি ওয়ালপেপার লাগিয়েছিলাম বেশ কয়েকটা দেয়ালে, এখনও পর্যন্ত ভীষণ সুন্দর আছে। যদিও এখনও কেউ আর ওয়ালপেপার লাগায় না, কিন্তু কিছু কিছু জায়গায় যদি প্রয়োজন পড়ে বা কারোর যদি ইচ্ছে হয় ওয়ালপেপার লাগানোর, তাহলে আপনারা ন্যাশনাল ওয়ালপেপার থেকে অবশ্যই ওয়ালপেপার লাগাতে পারেন। ওনাদের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এই ডাইনিং চেয়ার টেবিলগুলোকে নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। কনফিউশন এই কারণেই ছিল, এই যে এখানে আমরা ক্রকারি ইউনিট বানিয়েছি, আমরা ভাবতাম ক্রকারি ইউনিট আর কিচেনের মাঝখানে কতটা জায়গা থাকবে। বরাবরই ভেবেছিলাম 6 সিটার ডাইনিং চেয়ার টেবিল পারচেস করব, তো জায়গাটা যাতে ছোট না হয়ে যায় সেই জন্য একটু চিন্তায় ছিলাম। তো সেট হওয়ার পর দেখলাম একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এজরা স্ট্রিট, চাঁদনি চক, নিউ মার্কেট, এই সমস্ত জায়গায় যদিও আমি একা একা চলে যেতাম, কিন্তু কোনো ফার্নিচার শপে আমি কখনো একা যেতাম না। সুমিত যখন রাঁচি থেকে আসতো, তখন আমার আর সুমিতের একটাই কাজ ছিল যে বিভিন্ন ফার্নিচার শপগুলোতে ঘুরে ঘুরে নতুন নতুন এবং সুন্দর সুন্দর ফার্নিচার দেখা। যদিও বেডগুলো আমি এখানেই কাস্টমাইজ করিয়েছি, মানে রাজুই সমস্ত কিছু বানিয়ে দিয়েছে, কিন্তু ডাইনিং চেয়ার টেবিল, সেন্টার টেবিল আর সোফাগুলো আমি বাইরে থেকে অর্ডার করেছি, মানে রয়্যাল ওক আর এস্টিলো থেকে নিয়েছি। এস্টিলোর সার্ভিস খুবই খারাপ ছিল, তার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। যাকে এই ভালো খারাপের মধ্যে দিয়ে তো সমস্ত কিছু চলে। আর এই যে দেখুন কি সুন্দর আমার গন্নু বাবার জায়গা তৈরি হচ্ছে।
সত্যি রাজুর হাতের কাজ এত সুন্দর যে ও ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু তৈরি করে দিয়েছে। ঠাকুর ঘরের ডিজাইনটাও কিন্তু আমি একদম সিম্পলভাবেই রেখেছি। খুব বেশি জবরজং আমার একেবারেই যেহেতু পছন্দ নয়, সেই জন্য একদম সিম্পলের মধ্যে আমি পুরো ইন্টেরিয়ারটা করিয়েছি। আর এই যে দেখুন সুন্দর গন্নুর মূর্তিটা ওরা কাটিং করে তৈরি করেছে, মানে সিএনসি বোর্ডের ওপরে কাটিং করে তৈরি করেছে। এটা যেন একটা অদ্ভুত সুন্দর লাগছে। সব জায়গায় দেখেছি ওম নয়তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র নয়তো অন্য কোনো রকম কিছু মন্ত্র লেখা থাকে। আমার সেগুলো যেন একটু কমন লাগতো, মানে একঘেয়ে লাগতো বলে আমি এরকম গন্নুর একটা ছবিকেই কাস্টমাইজ করিয়েছি। আর গনু এমনিতেই আমার একটু পছন্দের ঠাকুর বা পছন্দের দেবতা বলতে পারেন, সেই জন্য আমি সব জায়গাতে গনুকেই রাখি। দীর্ঘ 9 মাস ধরে চলেছে আমার ইন্টেরিয়ারের কাজ। কখনো কখনো বন্ধ হয়েছে অতিরিক্ত গরমের জন্য, আবার কখনো কখনো আমার নিজের যেহেতু সময় হতো না বলে আমি রাজুদেরকে বলতাম এখন একটু কাজ বন্ধ রাখো। আবার যখন গণেশ পুজো হয়েছে তখনও কাজ বন্ধ হয়েছে, আবার যখন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হয়েছে তখনও কাজ বন্ধ হয়েছে। তাই জন্য কাজটা হতে একটু বেশ সময়ও লেগেছে। কিন্তু সময় যতই লাগুক না কেন কাজটা এত সুন্দরভাবে হয়েছে যে আমার আনন্দটা যেন অনেক বেশি হয়েছে। এখনও আমার বাড়ির ইন্টেরিয়ারের বেশ কিছু কাজ বাকি আছে। সামনের জুন মাস থেকে আবার সেই সমস্ত কাজগুলো হয়তো শুরু হবে। ইচ্ছে আছে এবার পুরোপুরি কমপ্লিট করবার। আমার ইন্টেরিয়ারের কাজকর্ম যখন চলছিল সেই সময় আমি আপনার সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। সে যাই হোক, তখন না হয় না শেয়ার করতে পারি, এখন তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের আমার ব্লগগুলো যে ভালো লাগছে সেগুলো আপনাদের কমেন্টস পড়েও বুঝতে পারছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আশা করি এই ব্লগটা আপনাদের একটু অন্যরকম লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।